ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য গ্লুকোজের প্রস্তুতি এবং তার যে মুক্ত শৃঙ্খল গঠন ও তাদের সীমাবদ্ধতা সেই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। এর আগের ভিডিওতে তুমি বা তোমরা সব দেখেছো যে কার্বোহাইড্রেটের সম্পর্কে একটি সাধারণ আইডিয়া, তাদের শ্রেণীবিভাগ সম্পর্কে আমি বলে দিয়েছিলাম। তো আজকে তোমরা গ্লুকোজের প্রস্তুতি এবং তার মুক্ত শৃঙ্খল গঠন সেই সম্পর্কে ধারণা লাভ করবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দিলে খুবই ভালো হয়। তো আজকে শুরু করছি আমি গ্লুকোজের প্রস্তুতি। তো তোমরা দেখেছো গ্লুকোজের এমনি সংকেত হচ্ছে C6H12O6, অনেক আগে থেকেই পড়ছো, যেটা সালোক সংশ্লেষ থেকে পাওয়া যায় এবং সমস্ত জীবজগৎ এই গ্লুকোজের থেকেই কার্বোহাইড্রেট সংশ্লেষ করে নেয় এবং সেখান থেকেই শক্তি অর্জন করতে সক্ষম হয়। তাই জীবজগতের অস্তিত্ব আছে, না হলে কিন্তু থাকতো না। তো এই গ্লুকোজের এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার থেকে যখন আমরা দেখেছি তখন দেখেছি এটি একটি অ্যালডো হেক্সোজ। হেক্সোজ কেন না, 6টি কার্বন আছে তাই একে বলা হয় হেক্সোজ। আর অ্যালডো মিনিং একটি CHO গ্রুপ আছে, সেটা আমি যখন স্ট্রাকচার করাবো তার প্রমাণ সহ তোমাদেরকে দিয়ে দেবো। তাই একে বলা হয়েছে অ্যালডো হেক্সোজ। সেরকম তোমরা রাইবোজ সুগার জানো, ডিঅক্সি রাইবোজ সুগার জানো, এরা হচ্ছে অ্যালডো পেন্টোজ, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ থাকছে এবং 5টি কার্বন আছে। এই C6H12O6 সংকেত দিয়ে কিন্তু আরেকটি যৌগ পাওয়া যায়, সেটাও তোমরা জানো, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের ক্ষেত্রে এই যে CHO গ্রুপ না থেকে এখানে থাকে কিটো গ্রুপ, তাই এর নাম হয়েছে কিটো হেক্সোজ। অর্থাৎ যখন আমরা সাধারণভাবে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে নামকরণ করব, তখন তার কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে হেক্সোজ, পেন্টোজ, টেট্রোজ ইত্যাদি শব্দ ইউজ করব এবং এই যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ সেই গ্রুপ অনুসারে তাদের নাম লিখব, অ্যালডো টেট্রোজ, অ্যালডো হেক্সোজ, অ্যালডো পেন্টোজ, কিটো হেক্সোজ, কিটো পেন্টোজ ইত্যাদি। এইগুলো নামকরণের একটা জেনারেল পদ্ধতি। তো আজকে দেখো তোমরা গ্লুকোজ কিভাবে প্রস্তুত করবে। একটা তো জানো সালোক সংশ্লেষের ফলে হয়, সেটা উদ্ভিদ ন্যাচারালি তৈরি করে কি করে না 6CO2 তার সঙ্গে 6H2O বায়োলজির রিয়াকশন, সেখানে ক্লোরোফিল দিয়ে দেবে আর সূর্যালোক। দিয়ে কি করবে, এখান থেকে একটা গ্লুকোজ পাওয়া যাবে C6H12O6, যেটা আমাদের খাদ্যের প্রধান উপাদান। প্লাস তোমরা পাবে কি না শ্বাসক্রিয়া। দেখছো এখন কোভিড সিচুয়েশনে অক্সিজেনের কত গুরুত্ব সেটা মানুষ বুঝতে পারছে, গাছ কাটার ফল কি ধরনের দূষণ ছড়িয়েছে। তো সেই যে অক্সিজেনের জন্য হাহাকার চলছে, সেই অক্সিজেনের প্রধান যে উৎস সেটাই হচ্ছে সালোক সংশ্লেষ। এই প্রক্রিয়াটাতে আমরা গ্লুকোজ পেয়ে যাই। গ্লুকোজ থেকে পরবর্তীকালে জটিল কার্বোহাইড্রেট অণু সংশ্লেষিত হয়, স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। এর পরের প্রক্রিয়া হচ্ছে দেখো আমরা সুক্রোজ বা ইক্ষু শর্করা, আখের চিনি, তোমরা জানো সংকেতটা C12H22O11। একে যদি আমরা অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে, H+ যেমন HCl বা H2SO4 দিয়ে অ্যালকোহলীয় দ্রবণ নেব, অ্যালকোহল। এই অ্যালকোহলের মধ্যে নিয়ে কি করব না একে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এটা আর্দ্র বিশ্লেষিত হবে, আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি হবে এক অণু গ্লুকোজ C6H12O6 প্লাস আর এক অণু ফ্রুক্টোজ C6H12O6। দুজনেরই আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা কিন্তু C6H12O6, স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা হবে। তো এইভাবে আমরা পেলাম গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে মিশ্রণ। এখান থেকে কি করা হয়, মিশ্রণটাকে ঠান্ডা করলে ফ্রুক্টোজ দ্রবণে থেকে যাবে, কারণ অ্যালকোহলে সলিউবেল, কিন্তু গ্লুকোজ অধক্ষিপ্ত হয়ে যাবে। ফিল্টার করে প্রস্তুত করে আমরা গ্লুকোজ পেয়ে যাব। এইভাবে একটা পদ্ধতি যেখানে চিনি থেকে, অর্থাৎ আখের চিনি বা ইক্ষু শর্করা বা সুক্রোজ থেকে আমরা গ্লুকোজ পেয়ে যাই। নেক্সট দেখো স্টার্চ, C6H10O5 হলেন, এই এনটা বৃহৎ একটা সংখ্যা। সেই স্টার্চকে যখন আর্দ্র বিশ্লেষণ করা হয় NH2O দিয়ে
এইচ প্লাস অ্যাসিড দেওয়া হয় 120 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে উচ্চ চাপ দেওয়া হয়, সেই চাপের প্রভাবে আমরা একে যখন আর্দ্র বিশ্লেষণ করি তখনও কিন্তু আবার গ্লুকোজ পেয়ে যাব। এইভাবে আমরা গ্লুকোজ প্রস্তুত করে নিতে পারি। এরপরে দেখো গ্লুকোজের যে স্ট্রাকচার, মুক্ত শৃঙ্খল গঠন। গ্লুকোজের ফর্মুলা সাধারণত C6H12O6 মলিকুলার ফর্মুলা। সেখান থেকে যে গ্লুকোজের বিশেষ বিশেষ ধর্ম আছে সেই ধর্মগুলো জানতে গেলে তার গঠন জানতে হবে, অর্থাৎ স্ট্রাকচারাল ফর্মুলা জানতে হবে। তার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এই স্ট্রাকচারাল ফর্মুলাগুলোকে প্রতিষ্ঠা করেছেন। প্রথমেই দেখো 1 নম্বর হচ্ছে তার যে আণবিক গুরুত্ব নির্ণয়। জানো গ্লুকোজের আণবিক গুরুত্ব 180, সেখান থেকে সংকেতটা পাওয়া গেছে C6H12O6। স্ট্রাকচার নির্ণয়ের সময় প্রথমে একটা আণবিক গুরুত্ব বার করে নিতে হয় এবং তার সঙ্গে টালি করতে হয় যে মলিকুলার ফর্মুলাটা ঠিক আছে তো। সেই জন্য মলিকুলার ফর্মুলা থেকে আমরা যখন দেখলাম যে আণবিক গুরুত্ব 180 মিলে যাচ্ছে, তাই তার মলিকুলার ফর্মুলা এটাই। এবার দেখতে হবে বিভিন্ন গ্রুপের উপস্থিতি, কার্বন পরমাণুগুলো কিভাবে যুক্ত পরপর, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে নির্ণয় করার জন্য নানান রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তারপরে তার স্ট্রাকচার লিখতে হয়। যেমন দেখো এখানে গ্লুকোজের অণুতে কি প্রমাণ করতে হবে যে সরল শৃঙ্খল আছে একটা। কার্বনের যে সরল শৃঙ্খল, সেই সরল শৃঙ্খলটাকে প্রমাণ করার জন্য অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে দেখো একটা সোডিয়াম অ্যামালগাম দিয়ে যদি বিজারিত করে দাও গ্লুকোজকে, তাহলে সরবিটল বা গ্লুসিটল তৈরি হবে। কীরকম দেখো CHO, তার নিচে যদি CHOH4, তার নিচে CH2OH। এই ফর্মুলাটা পরে পাবো, আমি তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি। তো একে যখন NaHG সোডিয়াম অ্যামালগাম আর ওয়াটার দিয়ে রিডাকশন করাবো, তখন কি হবে, এই CHOটা CH2OH হয়ে যাবে। জানো অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা পেয়ে যাই অ্যালকোহল, তো CH2OH। বাকি সমস্ত একই থেকে যাবে, কেবল CHOটা CH2OH হবে। এখানে 6টা OH হয়ে গেল, তাই এটা একটা হেক্সাহাইড্রিক অ্যালকোহল, তার নাম সরবিটল বা গ্লুসিটল। তোমরা বই খুললেও পেয়ে যাবে, স্ট্রাকচারগুলো আরও ক্লিয়ার হবে। আমার কথাটা শুনবে আর বই খুলে খুলে তোমরা পড়বে, বইগুলো পড়লে ভালো হবে। এরপরে গ্লুকোজকে যদি আমরা লাল পি আর HI এর সঙ্গে রিয়াকশন করাই, লাল ফসফরাস আর HI দিয়ে হিট করে দাও, তাহলে দেখবে দুরকম প্রোডাক্ট পাবে। একটা হচ্ছে N-হেক্সেন। জানো লাল পি আর HI খুবই তীব্র বিজারক, যে যেখানে যেখানে অক্সিজেন থাকে সে ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন সব যৌগকে কি করে না, অক্সিজেনটা তাড়িয়ে তাকে অ্যালকেনে পরিণত করে। তাহলে এখানে CHO আছে, অক্সিজেন চলে যাবে, দুটো হাইড্রোজেন, তাহলে CH3 হয়ে যাবে। তার নিচে দেখো CHOH4 আছে, এখানে CH2 হয়ে যাবে হোল 4, তার নিচে এই ওটা চলে যাবে, হয়ে যাবে CH3। অর্থাৎ N-হেক্সেন প্লাস আরেকটা প্রোডাক্ট পাওয়া যায় 2-আয়োডোহেক্সেন, 2-আয়োডোহেক্সেন, CH3, CHI, CH2O3, CH3। তো এই দুটো প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। তাই বলতে পারি যে যে গ্লুকোজ হলো একটি 6 কার্বন যুক্ত সরল শৃঙ্খল যুক্ত যৌগ, যেখানে কার্বন পরমাণুগুলি পরপর যুক্ত আছে। এখান থেকে কার্বনের গঠনগুলো পেয়ে গেলাম। এরপরে দেখো আমাকে প্রমাণ করে দিতে হবে যে গ্লুকোজে কার্বনিল মূলক আছে এবং সেটি অ্যালডিহাইড। তো কার্বনিল মূলক কিভাবে পাবো? কার্বনিল মূলক পেতে গেলে জানতে হবে কার্বনিল মূলক যেটার উপস্থিতির পরীক্ষা, সেটা আছে একটা HCN এর সঙ্গে রিয়াকশন, তারপরে আছে তোমার হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে রিয়াকশন, বিভিন্ন অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া। সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে গ্লুকোজে কার্বনিল গ্রুপ আছে। তাহলে কার্বনিল গ্রুপটা কিভাবে পাবো? দেখো গ্লুকোজের সঙ্গে দেখা গেছে HCN এর বিক্রিয়া। HCN এর বিক্রিয়াটা লিখে দিই। HCN দিলে হয়ে যাবে CH, এখানে OH, এখানে CN, অর্থাৎ CN, H আর CN টা অ্যাড হয়,
অ্যাডিশন রিয়াকশন হয়ে যায় একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, তোমরা পড়েছো সেই রিয়াকশন অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে এটা যুক্ত হয় আর বাকি সব একই থাকে, তার মানে অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে যুক্ত হয়। তো এখানে একটা গ্লুকোজ সায়ানোহাইড্রিন যৌগ পাওয়া গেল। আবার দেখো এর সঙ্গে যদি হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া করি তখন কি হবে? হাইড্রক্সিল অ্যামিন বিক্রিয়া করলে এই জল মতো ত্যাগ করবে, এই যে H2 আর এই O এটা জল ছেড়ে দেয়, হাইড্রক্সিল অ্যামিন দিয়ে অক্সিম যৌগ তৈরি হয়, সেই যৌগ আর CHOH হোল 4 CH2OH। এইভাবে আমরা অক্সিম যৌগ পেয়ে গেলাম, অর্থাৎ HCN এর সঙ্গেও বিক্রিয়া করছে, হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গেও বিক্রিয়া করছে। সুতরাং বলা যায় যে গ্লুকোজে একটি কার্বনিল গ্রুপ আছে। এবার তোমার দেখার সেটি কি অ্যালডিহাইড গ্রুপ না কিটোন গ্রুপ। সেই জন্য কি করা হয়, আবার একটা নেক্সট এক্সপেরিমেন্ট করতে হয়। ব্রোমিন জল লাল কালারের, এটা রেড কালার, তো সেখানে ব্রোমিন জলের সঙ্গে যদি অ্যালডিহাইড হয় তাহলে একে ডিকালারাইজ করবে, অর্থাৎ অ্যালডিহাইড ব্রোমিন জলকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। তো দেখা গেছে যে ব্রোমিন জলকে বিজারিত করে দিয়ে নিজে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হয়, COOH নিচে যা আছে তাই থেকে যাবে, CHOH হোল 4 CH2OH। তাহলে দেখো প্লাস HBr এটা ডিকালারাইজ করে দিল। দেখা গেছে কিটোন হলে কিন্তু এই বিজারণ ক্রিয়াটা করতে পারে না, তাই কিটোনের ক্ষেত্রে এটা ইম্পসিবল, অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা সম্ভব। তাই বলা যায় গ্লুকোজে একটি কার্বনিল গ্রুপ আছে যেটা অ্যালডিহাইড, কিটোন গ্রুপ নয়। এরপরে তোমাকে প্রমাণ করতে হবে যে গ্লুকোজে তোমার অ্যালকোহলিক গ্রুপ আছে, সেই কটি অ্যালকোহল গ্রুপ সেইগুলো তোমাকে প্রমাণ করতে হবে। দেখা গেছে গ্লুকোজের মধ্যে 5টি OH আছে, সেটা কি করে করবে না, যখন দেখা গেছে কোনো অ্যালকোহলের OH গ্রুপের সংখ্যা নির্ণয় করতে হয় তখন সেখানে কি করা হয় না, পেন্টা অ্যাসিটেট একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করানো হয় ROH, তার সঙ্গে যখন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া হয় CH3CO হোল 2O, তোমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার জানো, হিট করলে কি হয় এখানে ROCOCH3 এই জাতীয় একটা যৌগ তৈরি হয়। এইটা হচ্ছে অ্যাসিটেট যৌগ, সুতরাং বলা হয় একটি OH মূলক আছে, একটা H কে সরিয়ে একটি COCH3 গ্রুপ যুক্ত হলো। তো দেখা গেছে এখানে যে আণবিক গুরুত্ব কত বাড়ে, এখানে দেখো একটা H এর জায়গায় -1 হয়ে গেল আণবিক গুরুত্ব, আর এখানে COCH3 যুক্ত হলো 43 যোগ হলো, অর্থাৎ অ্যাসিটেট যৌগের ক্ষেত্রে আণবিক গুরুত্বটা কত হবে, গ্লুকোজের যে আণবিক গুরুত্ব বা অ্যালকোহলের যে আণবিক গুরুত্ব তার সঙ্গে +42 হয় অ্যাকচুয়ালি, অর্থাৎ একটি OH থাকলে তার আণবিক গুরুত্ব 42 বাড়বে। সেই জন্য গ্লুকোজের সঙ্গে যখন আমরা এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মিশিয়ে উত্তপ্ত করেছি তখন কি দেখেছি না, যে আণবিক গুরুত্বের বৃদ্ধি হয়েছে কত না 210 পরিমাণ, অর্থাৎ এখানে CH3CO হোল 2O আর ZnCl2 দিয়ে হিট করলাম, সঙ্গে সঙ্গে হবে CHO CHO CO CH3 আর হোল 4 আর নিচে CH2O CO CH3, অর্থাৎ এর আণবিক গুরুত্ব হয়ে যায় 300, এখানটা হচ্ছে 180, তাহলে 390, অর্থাৎ আণবিক গুরুত্ব কত বাড়ছে হিসাব করে দেখো, 390 মাইনাস 180 সমান হচ্ছে 210। তো এই 210 যখন বেড়ে গেল তাহলে একটা OH থাকলে বাড়তো 42, তাহলে এখানে OH এর সংখ্যা হবে 5, অর্থাৎ 5 অণু OH এখান থেকে আমরা পেয়ে যেতে পারি, 5টি OH মূলক থাকলো। তাই বলা যায় গ্লুকোজের অণুতে 5টি OH আছে এবং তারা কিন্তু সব আলাদা আলাদা কার্বনের সঙ্গে যুক্ত। কেন যুক্ত না, বলছে গ্লুকোজকে উত্তপ্ত করলে জল অণু ছাড়ে না সহজে, এটা একটি স্থায়ী যৌগ, তাই বলা যায় গ্লুকোজের 5টি OH আছে এবং তারা 5টি ভিন্ন কার্বনে যুক্ত। তবে 1 2 3 4 এখানে আরেকটা 5টা। এবার দেখো গ্লুকোজের যে OH গ্রুপ সেখানে তো সেকেন্ডারি অ্যালকোহল গ্রুপ আছে, আবার একটা প্রাইমারি অ্যালকোহল। তো প্রাইমারি অ্যালকোহল আছে কিনা কি করে বুঝবো, তার জন্য একটা পরীক্ষা করতে হয় যে গ্লুকোজের অণুতে সবগুলোই কি প্রাইমারি অ্যালকোহল না সেকেন্ডারি অ্যালকোহল কীরকমভাবে আছে। তাহলে একটা যে প্রাইমারি অ্যালকোহল গ্রুপ আছে সেটা জানতে হবে, তার জন্য কি করা হয়
গ্লুকোজের সঙ্গে সিএইচও তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয়। এই জানার জন্য তোমাকে দেখো গ্লুকোজের স্ট্রাকচারটা প্রথমে লেখো, CHO CHOH4 আর CH2OH। তো এখানে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা রিয়াকশন করাই দেখা যাচ্ছে গ্লুকারিক অ্যাসিড তৈরি হবে, COOH হয়ে যাবে, নিচেরটা যা আছে তাই, তার নিচেরটাও COOH। এই যে দুটো COOH এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাই এটা হচ্ছে গ্লুকারিক অ্যাসিড। আবার যদি দেখো ওই গ্লুকোজকে যখন মৃদুজারণ করা হয়েছিল ব্রোমিন দিয়ে, তখন পাওয়া গিয়েছিল একটা গ্লুকোনিক অ্যাসিড। সেই গ্লুকোনিক অ্যাসিডকেও যখন আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে জারিত করে দেব, তখন কি হবে, সেই একই প্রোডাক্ট অর্থাৎ এই গ্লুকারিক অ্যাসিড পাওয়া যাবে, গ্লুকারিক অ্যাসিড। আর এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, অর্থাৎ গ্লুকোজকে যখন আমরা সরাসরি নাইট্রিক অ্যাসিড দিয়ে জারিত করব তখনও পাবো গ্লুকারিক অ্যাসিড, আবার গ্লুকোনিক অ্যাসিডকে নাইট্রিক অ্যাসিড দিয়ে জারিত করলেও পাবো গ্লুকারিক অ্যাসিড। অতএব বলতে পারি যে গ্লুকোজের একটা প্রাইমারি অ্যালকোহল গ্রুপ আছে, যেটা এই OH, এটা হচ্ছে 1 ডিগ্রি OH গ্রুপ, অর্থাৎ এখানে একটা কার্বনের সঙ্গে লেগে আছে, এইগুলো হচ্ছে সব 2 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং 1 ডিগ্রি OH আছে একটা, আর 2 ডিগ্রি OH আছে 4। এইভাবে আমরা গ্লুকোজের যে ফর্মুলা বা স্ট্রাকচার সেটা লিখে ফেললাম, CHO CHOH CHOH, এখানে স্টার দিয়ে লেখো, এবার এইগুলো হচ্ছে গ্লুকোজের ফর্মুলা। তো এখানে দেখা যাচ্ছে 4টে কাইরাল কার্বন পরমাণু আছে, তার জন্য আলোক সক্রিয় যৌগ গঠন করবে। এরপরে তোমরা গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনের সীমাবদ্ধতা এবং তার সম্পর্কে বিস্তারিত পরের ভিডিওতে পেয়ে যাবে, সেইগুলো আমি নেক্সট ডেটে আলোচনা করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার এবং লাইক করে দাও, যাতে বাকি বন্ধুরাও এই চ্যানেলটির যে আলোচনাগুলো হচ্ছে সব পেয়ে উপকৃত হয়। ধন্যবাদ।